বৃষ্টির ধারা মাত্র শেষ হয়েছে, আকাশে এখনও মেঘ বিদ্যমান। কোথাও ঘন কুয়াশা, আবার কোথাও বা শুভ্র মেঘ। ফজরের নামাজ পড়ে ছাতা মাথায় আধ ভেজা হয়ে মাত্রই মসজিদে থেকে বেরিয়েছে পরীর বাবা। ছাতাটা ড্রয়িং রুমে রেখে তিনি নিজের রুমে যান। রাতে রেহানা বেগম পরীর রুমেই ছিলেন। এখন বোধহয় রান্না বসিয়েছে। ঘরের ভিতর একা একা পায়চারি করছেন আর মনের ভিতর উসখুস করছে। রাতে এভাবে পরীকে মেরে নিজে অনুতপ্ত হচ্ছেন। বুকের ভিতর কষ্ট, কান্না চলে আসছে, কিন্তু ছেলে মানুষদের তো হুটহাট কাঁদতে নেই, শত কষ্টও নয়। নিজের রুমে আর থাকতে না পেরে এক প্রকার চোরের মতোই পরীর রুমে যান। দরজার সামনে দাঁড়িয়ে থেকে পরী গুটিসুটি হয়ে শুয়ে আছে। মেঘের কারণে এখনও বাহিরে আবছা অন্ধকার। রুমের লাইট না জ্বালিয়ে তিনি পরীর কাছে যান। লাইট জ্বালালে যদি পরীর ঘুম ভেঙে যায়। নিজের ফোনে ফ্ল্যাশ অন করে পরীর হাতের দিকে তাক করে। মারের দাগে হাত ফুলে লাল হয়ে আছে। বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে তার। কি কষ্টই না পাচ্ছে তার মেয়েটা। কিভাবে তিনি এমন অমানবিকভাবে পরীকে মারলেন তা ভেবেই মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছেন। চোখের কানিশ বেয়ে কখন যে কয়েক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়েছে টেরও পায়নি তিনি সেখান থেকে আবার নিজের রুমে প্রস্থান করেন। সকালে সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রেখে পরীর জন্য আলাদা নাস্তা নিয়ে আসে রেহানা বেগম। পরীর কপালে হাত দিয়ে দেখেন জ্বর এখনও কমেনি। রাতেই শরীর কাঁপে জ্বর এসেছিল। রাত জেগে জলপট্টি দেওয়ার তখন কিছুটা কমলেও এখন আবার জ্বর এসেছে। তিনি পরীকে কয়েকবার ডেকেও ঘুম থেকে ওঠাতে পারে না। তারপর নিজেই ধরে ওয়াশরুমে নিয়ে যায়। হাত মুখ ধুয়ে নিয়ে রুমে দিয়ে আসে। খাবারের সামনে বসে ও ঝিমুচ্ছে পরী। মা বারবার পরীকে খাওয়ানোর চেষ্টা করছে। পরী নাক মুখ কুঁচকে বলে, খেতে ইচ্ছে করছে না মা। রেহানা বেগম পরীর মাথা হাত বুলিয়ে বললেন, একটু খা মা, আমার লক্ষ্মী মা। অনেক জোরাজোরি করে তিনি একটুখানি রুটি পরীর মুখে তুলে দেন। পরী মুখটা বিকৃতি করে বলে, তেতো লাগছে খাবার, জ্বরের মুখ তো, তাই এমন মনে হচ্ছে। একটু কষ্ট করে খা, তারপর ওষুধ খেতে হবে তো। অনেক কষ্ট কিছুটা খাবার খাওয়াতে সক্ষম হন তিনি। ওষুধ খাওয়ানোর সময় পড়লেন আরেক ঝামেলা। ট্যাবলেট খেলে সিরাপ খাওয়ানোর সময় খুব বেগ পেতে হয় তাকে। ছোট থেকে সিরাপের প্রতি প্রচণ্ড অনীহা পরীর। সিরাপ দেখলেই নাকি ওর বমি আসে। শেষমেশ অনেক বুঝে আদুরে কথা বলে সিরাপ খাইয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ হলে বালতিতে করে পানি নিয়ে আসে। পরীকে শুইয়ে দিয়ে কিছুক্ষণ মাথায় পানি ঢেলে দেয়। তারপর সুন্দর করে চুলগুলো মুছে দিয়ে তাওয়ালা দিয়ে পেঁচিয়ে শুয়ে দেয়। আবার গায়ে কাঁথা টেনে দিয়ে ড্রয়িং রুমে চলে যান। মাকে দেখে ফুফাতো বোন জিজ্ঞেস করেন, পরীর জ্বর কমেছে মামি? না রে, রাতে একটু কমেছিল, এখন আবার জ্বর উঠেছে। ওষুধ খাইয়ে দিয়েছ? হ্যাঁ। কত তালবাহানা করে তারপর খাওয়ালাম। জ্বর আসলে একদম বাচ্চাদের মতো হয়ে যায়। বড় আপু কিছুটা হেসে বলে, ও তো এমনই। একবার মনে আছে আমার সাথে ঘুমিয়েছিল পরী, তখন হুট করে ওর জ্বর আসে আর জ্বরের ঘরে কী সব আবোল তাবোল বকে। বড় আপুর কথায় প্রত্যুত্তরে রেহানা বেগম কিছুটা হাসার চেষ্টা করল। আজ ভোরে সিলেট থেকে ফিরছেন তুর্যর বাবা। সপ্তাহখানেক কাজের জন্য তাকে সিলেট যেতে হয়েছিল। বাবার সামনে সব বলবে বলেই রাতে কাউকে কিছু জানায়নি তুর্য। সকাল 10টা নাগাদ ঘুম থেকে উঠেন তুর্যর বাবা। পরীর বিষয়টা বাড়িতে জানাবে বলে আজও অফিসে যায়নি তুর্য। খাবার টেবিলে সবাই একত্রে হয়েছে। তুর্য বাবা বলেন, আজ অফিসে যাসনি কেন? তুর্য কোনোরকম প্রতিক্রিয়া ছাড়া বলো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তো বল, কি কথা? আমি পরীকে বিয়ে করতে চাই আব্বু। পরী? পরী আর পরী, ওই মেয়ের মধ্যে কি পেয়েছিস তুই? কি বশ করেছে ও তোকে? বেশ রাগ দেখিয়ে বলল তাহমিনা বেগম। তাকে থামিয়ে দিয়ে বাবা বললেন,
তুমি এর মধ্যে কথা বলছো কেন? আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ বলো। আর বোঝো ওকে একটু। ওই মেয়েকে আমি সহ্য করতে পারি না। এটা জানার পরও কেন ওই মেয়েকে ও বিয়ে করতে চায়? তুর্য বেশ শক্তভাবেই উত্তর দেয়, কারণ ওকে আমি ভালোবাসি। পরীর পরিবার রাজি হবে? জিজ্ঞেস করলেন বাবা। তুর্য বলে ওর বাবা রাজি হচ্ছে না, কারণ মা পরীকে মেনে নিচ্ছে না, মেনে নেবেও না কখনো। আবার রাগ দেখিয়ে বললেন তাহমিনা বেগম। উত্তরে তিথি বলে, কি সমস্যা মা? ভাইয়া যদি পরীকে নিয়ে সুখী হয় তাহলে তোমার মেনে নিতে আপত্তি কোথায়? চুপ করে থাকেন তিনি। বাবা বলেন, তুর্য পরীকে বিয়ে করতে চাও? পরীও রাজি। ওরা দুজন যখন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তখন তোমার আর কোনো আপত্তি থাকার কথা নয়। সন্তানের সুখ, বাবা মায়ের সুখ, এ কথা ভুলে কেন যাচ্ছ তুমি? তুমিও চাও ওর সাথে তুর্যর বিয়ে দিতে? হ্যাঁ চাই। পরী ভালো মেয়ে, ভালো পরিবারের। আমি তো কোথাও সমস্যা দেখছি না। আসলে কি জানো, সমস্যাটা তোমার ভেতর, তোমার মনের ভিতর। মনকে হিংস্রা বা রাগমুক্ত করো, বিবেক ও বুদ্ধি দিয়ে সবটা ভাবো। নিজের রাগ জেদকে বাঁচাতে গিয়ে ছেলে মেয়ের ক্ষতি করে বসো না, তখন কিন্তু আফসোস করতে হবে। তাই আমি আশা করব তুমি এবার আর কোনো আপত্তি করবে না। তানিশা বেগম কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে আছেন। বাবা বললেন, তাহলে কি আর কোনো সমস্যা রইল ওদের নিয়ে? যা তোমার মর্জি। বাবা এবার তুর্যের উদ্দেশ্য বলেন, কবে বৌমার বাড়িতে যাব বলো? আজই। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করেছে। পরী ছেলেকে আমাদের সম্পর্কে কথা সব বলেছে, তাই বিয়েটা ভেঙে গেছে। এজন্য পরীর বাবা খুব মারধর করেছে পরীকে। আমি ওনাকে কথা দিয়েছি দুদিনের মধ্যে মাকে রাজি করে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তাহলে তো আর দেরি করা যাবে না। আজ বিকেলেই আমরা সবাই যাব পরীর বাসায়। খুশিটা তুর্য প্রকাশ করতে পারছে না। সব কিছু এত সহজে মিটে যাবে ভাবতেই পারিনি তুর্য। তবে বাবার উপর বিশ্বাস ছিল তুর্যর। একটা না একটা ব্যবস্থা হতোই। আর আলহামদুলিল্লাহ হয়েছে। বাড়ি থেকে বের হয়ে পরীকে কল করে তুর্য। পরী তখন ঘুমে প্রায় আচ্ছন্ন। ফোন ভাইব্রেট করে রাখার কারণে কাঁপছিল। পরী মস্তিষ্ক সেটা জানান দিল চোখ দুটো খুলতে পারছে না। ঘুমটা বেশিক্ষণ ধরে রাখতে না পেরে হাতের বালিশের নিচ থেকে ফোন বের করে। রিসিভ করতে ওপাশ থেকে তুর্য বলে, ঠিক আছে তুমি? কতবার ফোন দিলাম। পরী ঘুম জড়ানো স্বরে বলল, কি ঠিক আছি। কথা এমন শোনাচ্ছে কেন? জ্বর কমেনি? ওষুধ খাওনি না? পরী এবার চোখ খুলে কপট রাগ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কী সব বাজে বাজে ওষুধ খেয়েছি জানেন? আবার বলো ওষুধ খাওনি। পরী মুখে রিয়াকশনের কথা ভেবে হাসে তুর্য। পরীর শরীরে যে অসহ্য ব্যথা হচ্ছে সেটা জানে তুর্য, তবুও সে মেয়েটার মুখে হাসি ফুটে আছে। নিজের কষ্টটা একদম বুঝতে দিতে চাচ্ছে না। তুর্যকে চুপ থাকতে দেখে পরী বলে, চুপ করে আছো কেন? ভাবছি কি তুমি কত লক্ষ্মী, আমার লক্ষ্মী বউ। লক্ষ্মী হলাম কবে? আবার হওনি? তবে খুব শীঘ্রই হবে। এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলছেন? কারণ মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। আজ বিকেলই বিয়ের প্রস্তাব নিয়ে আসবো আমরা। পরী শোয়া থেকে লাফ দিয়ে বিছানায় বসে পড়ে খুশিতে এতটা খুশি আর অবাক হয়েছে যে ব্যথার কথা ভুলে গেছে। শুধু তাই নয়, চোখের কোণে পানি চলে এসেছে। খুশিতে আত্মহারা হয়ে বলল, সত্যি বলছো তুমি? সত্যি। আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, যখন তোমার বাড়িতে আসবো তখন বিশ্বাস হবে তো? আমার যে কত খুশি লাগছে। খুশিতে মনে হয় একদম সুস্থ হয়ে গেছো। তাই তো মনে হচ্ছে। তাহলে তো ভালোই। কিছু খেয়ে পড়তে বসো। পরী রাগ দেখিয়ে বলো, এত পড়া করো কেন সবসময়? তোমার ভালোর জন্যই তো বলি। আজকের দিন গেলে শুধু কালকের দিনটাই পাবে। না পড়লে পরীক্ষায় লিখবে কি? কাকের ঠ্যাং বগের ঠ্যাং লিখব। তুর্য পিংস মেরে বলে, আমাদের বাচ্চাদেরও কি তাই শেখাবে? হ্যাঁ, বিয়ের খবর নেই, বাচ্চা নিয়ে আসছে, ওদের তুমি পড়াবে। আমি এত ভালো ইংলিশ আর গণিত পারি না, এই দুই সাবজেক্ট তুমি পড়াবে? সূর্য এবার শব্দ করে হাসে, বলে, আচ্ছা আমি পড়াবো। এখন প্লিজ একটু পড়ো। কলেজের কোনো এক্সাম হলে এত বলতাম না। এটা বোর্ড এক্সাম, পড়ি, সিরিয়াস হও একটু। ঠিক আছে পড়তে বসবো। লক্ষ্মী মেয়ে। এখন তাহলে রাখছি, পরে কল করব। আচ্ছা। ফোন রাখার পর কিছুক্ষণ ওভাবেই বসে থাকে পরী। খুশির রেশ এখনও কাটেনি। নিজের খুশিকে আশেপাশে সব কিছুতে খুশি মনে হচ্ছে পরী খুশিতে আরও যোগ হয়েছে।
অবশেষে পরিবারকে মানিয়ে এক হওয়ার পথে এসেছে দুজন। আচ্ছা বাবা মানবে তো? যদি ফিরিয়ে দেয় ওদের? মন বলছে দেবে না। সকালে বাবাকে দেখেছে পরি কেঁদে চলে যেতে। বাবার মনে নিজের স্থানটা পরি জানে। পরি খুশিতেই তিনি কখনো দূরে ঠেলে দিতে পারবেন না। এখন অপেক্ষা শুধু তুর্যদের আসার। রুম থেকে পরি চিৎকার চেঁচামেচি শুনে তাড়াহুড়া করে রুমে আসেন রেহানা বেগম। এসে তিনি রীতিমতো অবাক। পরি বিছানার উপর লাফিয়ে লাফিয়ে নাচছে। তিনি বারবার বারণ করা সত্ত্বেও শুনছে না। তিনি এটা ভেবে পাচ্ছে না হঠাৎ করে এমন কি হলো যে পরি অসুস্থ হয়েও নাচানাচি করছে, নাকি সবই জ্বরের ঘোরে করছে। বার কয়েক পরি এত খুশি হওয়ার কারণও জানতে চেয়েছে, কিন্তু পরি যেন পাত্তাই দিচ্ছে না। তিনি এবার পরির হাত ধরে টেনে খাট থেকে নামানো বিরক্ত নিয়ে বললেন, কি হয়েছে তোর? এমন নাচানাচি করছিস কেন? পরি রেহানা বেগমের হাত ধরে ঘুরতে থাকে। রেহানা বেগম বললেন, থাম থাম। থামবো না মা, থামবো না। আজ আমি খুব খুশি। খুশিতে আত্মহারা হয়ে বলল পরি। রেহানা বেগম প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এত খুশি হওয়ার কারণ কি? শুনবে? অবশ্যই। মা বলল, তুর্যর পরিবার আজকে বিয়ে প্রস্তাব নিয়ে আসবে বাসায়। তিনি অবাক হয়ে বলেন, কি বলছিস এসব? সত্যি? হ্যাঁ মা, তুর্য আমায় মাত্রই ফোন দিয়ে সব বলেছে। তাহলে তো ওদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আমিও তোমাকে সাহায্য করব মা। তুই শুয়ে থাক, না হলে একটু পড়তে বস। আমি রেশমাকে নিয়ে সব ব্যবস্থা করে ফেলবো। আয়নার সামনে বসে আছে পরি। পরনের হালকা গোলাপি কালার শাড়ি, মায়ের দাগ ঢাকার জন্য ফুল হাতার ব্লাউজ পরেছে। রেহানা বেগমের খোপা করে দিয়ে কাঠগোলাপের গাজরা দিয়েছেন। নিজের হাতে মেয়েকে সাজিয়ে দিয়ে তিনি ড্রয়িং রুমে গেছেন। পরি নিজেকে অবাক হয়ে আয়নায় দেখছে আর বারবার মুগ্ধ হচ্ছে। মনের খুশিতে পুলকিত মনে হচ্ছে সব কিছু। বাড়ি থেকে বের হওয়ার আগে ফোন দিয়ে জানিয়েছিল তুর্য। এতক্ষণে বোধ হয় বাড়ির কাছাকাছি এসে পড়েছে। ওই তো বাড়ির কলিং বেল বাজছে। পরি দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। পর্দার আড়াল থেকে দেখে মেহবুবা এসেছে। মেহবুবাকে পরির ফোন দিয়ে আসতে বলেছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে মনটা কিঞ্চিত খারাপ হয়। মেহনুবা সোজা পরির রুমে আসে, পরীকে জড়িয়ে ধরে বলে, পরি আমি তো কত খুশি হয়েছি জানিস না। পরি মেহনুবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বসে বলে, আগে এত খুশি হোস না। আমি এখনো ভয়ে আছি। বাবা যদি তবু কোনো অমত করে? অমত করবে বলছে। কি রে আঙ্কেল বাজার থেকে মিষ্টি নিয়ে আসলো জানিস? মিষ্টি আনলেই ধরে নিতে হবে। মেনে নিয়েছে? মেহনুবা পরির মাথায় গাঁটটা মেরে বলো, গাধি। যদি মেনেই না নিত তাহলে তো ভাইয়াদের বাড়িতে অ্যালাউই করতো না। বুঝতেছিস না? ঠোঁট উল্টে বলল পরি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়। তুর্যরা এসেছে। ড্রয়িং রুমে থেকে ওদের কথা আওয়াজ শোনা যাচ্ছে। বুকের ভিতর হাতুড়ি পেটানোর শব্দ হচ্ছে এখনই। সামনে গেলে সেন্সলেস না হয়ে যায় আবার। রুমে এসে পরীকে জড়িয়ে ধরল দিশান। পরি প্রথমে চমকে গেল, পরে হেসে ফেলল। দিশানকে ধরে বলে, কেমন আছো দিশানবাবু? অনেক বেশি ভালো। তাই নতুন কোনো গার্লফ্রেন্ড হয়েছে? না তো পরি মতো পরি ভাবি আমাদের বাসায় বউ হয়ে যাবে, তাই এত খুশি। দিশানের কথা পরি বেশ খানিকটা লজ্জা পেল। দিশান বলো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে পরি আপু। ভাইয়ার মাথা না নষ্ট হয়ে যায় আজ তোমায় দেখে। রুমের ভেতর প্রবেশ করতে করতে বলল তিথি। তিথির কথা শুনিয়ে এখন আরও বেশি লজ্জা পাচ্ছে পরি। পাশ থেকে মেহনুবা বলল, মাথা নষ্ট হলে ডাক্তার তো আছেই। উত্তরে তিথি বলে, যে সেই ডাক্তার, কিন্তু কাজ হবে না মেহু। এই ট্রিটমেন্ট শুধু পরীকে করতে হবে। পরি লজ্জা পেয়ে বলে, থামবে তোমরা? আহা লজ্জাবতী, বলেই হেসে ফেলে মেহু। সাথে যোগ দেয় তিথি আর দিশানও। পরির মাথা নিচু করে মুচকে মুচকে হাসছে। রেহেনা বেগম পরীকে নিতে আসেন। শাড়ির আঁচল টেনে পরি মাথায় ঘোমটা দিয়ে দেয়। তারপর পরীকে নিয়ে যান ড্রয়িং রুমে। শাড়ি পরা অবস্থায় দ্বিতীয়বার পরীকে দেখছে তুর্য। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। পরীর দিক থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছে। পরীকে বসানো হয় একদম তুর্য মুখোমুখি। দুই পরিবারে এত মানুষের তোয়াক্কা না করে লজ্জা নুয়ে থাকা পরীর দিকে তাকিয়ে আছে তুর্য। তুর্য খেয়াল করেছে পরীর চোখের পাতা ঘন ঘন নড়ছে। এক হাত অন্য হাতে পুরো মোড়াচ্ছে। পরী ছোট ছোট এসব কাজ যেন তুর্যর মনে পরীর প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিচ্ছে।
পাশ থেকে তুর্য বাবা কেশে বিড়বিড় করে বলল, এমনভাবে কেন দেখছো বাবা? চোখ দুটোকে আপাতত একটু সংযত করো। বাবার কথা তুর্য থতমত খেয়ে যায়, চোখ সরিয়ে নেয় অনিচ্ছা সত্ত্বেও। বাবা হাসলেন। পরি বাবার উদ্দেশ্যে বলেন, পরীকে নতুন করে আর কি দেখবো ভাই? লক্ষ্মী একটা মেয়ে, ওকে আমার বরাবরই পছন্দ। তার চেয়ে বড় কথা হলো আমার ছেলে জান পরি। পরির বাবা রেশমার উদ্দেশ্যে বললেন, পরীকে রুমে নিয়ে যা। আচ্ছা মামা, বলে রেশমা পরীকে রুমে নিয়ে যায়। রুমে এসে পরি পায়চারি করছে, বুকের ভিতর টিপ টিপ আওয়াজ হচ্ছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা যদি মেনে না নেয়? মেহনুবা পরীর বিছানায় শুয়েছিল। পরীকে এত নার্ভাস দেখে বলে, আরে এত টেনশন কেন নিচ্ছিস? বুঝিস না তুই শালি? যখন সাগর পরিবার নিয়ে তোকে দেখতে আসবে তখন বুঝবি। আরে ধুর, তোর মতো এত টেনশন নেব না বুঝলি? পরিবার না মানলে সাগরের হাত ধরে সোজা পালিয়ে যাব। পরি মৃদু হেসে বলে, পরিবার মানিয়ে বিয়ে করার সার্থকতা বুঝিস? ড্রয়িং রুমে কিছুক্ষণ নীরবতা চলে। পরিস্থিতি বুঝতে পেরে তুর্যর বাবা বলেন, ভাই আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু ভাই এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে দুটো কথা ভাববেন। আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ওদের খুশি। আমি মনে মনে ভীষণ অনুতপ্ত ভাই। নিজের রাগ বজায় রাখতে গিয়ে মেয়েটার ওপর খুব অত্যাচার করছি। কি করব বলেন? আমি তো বাবা, আর বাবা হয়ে মেয়ের খারাপ চাইনি কখনো। আমি জানি না আপনার স্ত্রী সত্যি মন থেকে পরীকে মেনে নিয়েছে কিনা, তবে এতটুকু বলতে পারি তিনি মন থেকে না মানলেও আমি আপত্তি করব না। আমার মেয়ে সবার আগে আমার সম্মানের কথা ভেবেছে, তাই সুযোগ থাকা সত্ত্বেও তুর্যর সাথে পালিয়ে যায়নি। তুর্য ভালোবাসা দিয়ে আমি সন্দিহান নই। তুর্য পরীকে সুখে রাখবে আমি জানি, তাই এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি মেয়ে আর জামাইয়ের মুখে হাসি দেখতে চাই সর্বদা, বললেন পরীর বাবা। আলহামদুলিল্লাহ, বললেন তুর্যর বাবা। খুশিতে এবার তুর্যর বিশ্বাস হচ্ছে না। তুর্য পরীর বাবাকে সালাম করতে গেলে বাবা তুর্যকে বুকে জড়িয়ে ধরেন। আনন্দের তুর্যের চোখে পানি চলে এসেছে। বাবা চোখের কোণেও পানি চিকচিক করছে। ইয়াহু, পরি আপু আমার ভাবি হবে, কি মজা, বলে হাততালি দিতে দিতে পরীর কাছে যায় দিশান। দিশানকে দেখে পরি এগিয়ে এসে বলে, ওখানে কি কথাবার্তা হলো দিশান? দিশান লাফাতে ঝাঁপাতে বলে, সবাই রাজি পরি আপু। না, এখনও তো তুমি হবে ভাবি। সত্যি বলছো তুমি? তিথি রুমে এসে পরীকে জড়িয়ে ধরে বলে, দিশান সত্যি বলছে ভাবি। আনন্দ তিথিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল পরি। পরিবারকে রাজি করিয়ে ভালোবাসার মানুষটিকে পেতে চলছে অবশেষে। দু পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে পরি শেষ হলেও প্রান্ত তিথি আর তুর্য পরীর বিবাহ হবে। পরীক্ষার মাঝে দুজোড়া এঙ্গেজ করিয়ে রাখবে। সকলের চোখকে ফাঁকি দিয়ে চুপি চুপি পরীর রুমে এসেছে তুর্য। তুর্যকে দেখে মেহনুবা বলে, ও হে দুলাভাই এসেছে দেখি। মেহুর কথা শুনে পরি দরজার দিকে তাকায়। মেহনুবা, দিশান আর তিথি ওদের কথা বলার সুযোগ দিয়ে রুমের বাইরে চলে যায়। খুশিটা আরও নিজের মধ্যে আটকে রাখতে পারল না পরি। তুর্যর বুকে ঝাঁপিয়ে পড়ে। তুর্য শক্ত করে পরীকে জড়িয়ে ধরে। পরি কেঁদে কেঁদে বলে, সব কিছু স্বপ্ন স্বপ্ন লাগছে আমার। তুর্য পরির চোখের পানি মুছে দিয়ে বলে, স্বপ্ন নয় বাস্তব। আগে বলেছিলাম ভালোবাসি তোমাকে, এখন বলছি বউ বানাবো তোমাকে। প্রিয়ম আর রোজের সাথে ভিডিও কলে কথা বলছে পরি। প্রিয়ম ইচ্ছে করে খেপাচ্ছে পরীকে, আর প্রিয়মকে পাশে বসে হাসছে রোজ। পরি অভিমানী সুরে রোজকে বলে, ভাইয়া আমাকে খেপাচ্ছে আর তুমি হাসছো? উত্তরে রোজ বলে, কি আর করব বলো, খেপে গেলে তো তোমায় কি দারুণ লাগে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন বলো তোমরা কবে আসবে? পাসপোর্ট ভিসা করতে একটু তো সময় লাগবে বোন, বলল প্রিয়ম। পরি বলে, তাও কতদিন? তোর বিয়ের ডেট তো পরীক্ষা শেষ হওয়ার পরে মাস শেষে। বিয়ের 3 থেকে 4 দিন আগে আসার চেষ্টা করব। পরি খেপে গিয়ে বলে, মানে কি? একমাত্র বোনের বিয়ে আর তুমি আসবে 4 দিন আগে? আশা লাগবে না তোমার। প্রিয়ম হেসে বলে, আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব, তবুও রাগ করিস না, দেখা যাবে। আচ্ছা এখন তোর কি কি লাগবে? লাগবে তো অনেক কিছুই। ভাবিকে নিয়ে শপিংয়ে গেলে ভাবি কিনে দেবে, আর তুমি আমার জন্য বেশি বেশি চকলেট আনবে, মনে থাকবে? খুব থাকবে। এই নাও এখন মায়ের সাথে কথা বল। পরবর্তী পরীক্ষা পরীর বাবা আর নিয়ে আসেনি কেন্দ্রে।
সবার সামনে তুর্য বাইকে করে কেন্দ্রে গেছে পরী। প্রতিটা পরীক্ষাতে তুর্য গিয়ে দিয়ে এসেছে, কখনো কখনো আবার পরীক্ষা শেষে নিয়ে এসেছে। যেদিন তুর্য যেতে না পারত সেদিন কলেজে বাসে করেই আসতো। পরীর ক্লাসে মোটামুটি প্রায় সবাই এখন পরী আর তুর্যর বিয়ের কথা জানে। সকলে ভীষণ খুশি। দুজনকে যে খুব মানিয়েছে এতে কোনো সন্দেহ নেই। সেদিন তো পরীর ক্লাসে টিচারই জিজ্ঞেস করলেন,